একজন মুক্তিযোদ্ধা, অভিনেতা, নির্মাতা, থিয়েটার কর্মী, ফটোগ্রাফার, লেখক, উদ্যোক্তা, একাধারে অনেকগুলো পরিচয় ধারণ করেন আলী যাকের। নিজের দেশ ও শিল্পের প্রতি অপ্রতিম ভালোবাসাই তাকে বাংলাদেশের অন্যতম খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছে। তার দূরদর্শিতা এবং প্রজ্ঞা বহু তরুণকে পথ চলতে শিখিয়েছে। 1944 সালের 6 নভেম্বর বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রেজিয়া তাহের এবং মুহাম্মদ তাহিরের 4 সন্তানের মধ্যে আলী যাকের তৃতীয়। পিতা ছিলেন সরকারি আমলা। সেই সুবাদে পূর্ব পাকিস্তানের নানা জেলায় ঘুরে ঘুরে কেটেছে তার শৈশব। প্রকৃতির প্রতি ছিল তার জীবনব্যাপী ভালোবাসা, যা প্রকাশ পেয়েছে তার ফটোগ্রাফিতে। তার ভাষ্য ছিল, যাই ভালোবাসো তারই ছবি তোলো। এজন্যই হয়তো তার প্রায় সব ছবিরই বিষয় হল পারিবারিক মুহূর্ত আর গ্রাম বাংলার সৌন্দর্যের প্রতিচ্ছবি। 1971-এ মুক্তিযুদ্ধ শুরু হলে আলী যাকের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। এই বেতার কেন্দ্র তখন বাংলাদেশের জনগণের প্রতিরোধ ও প্রতিবাদের অন্যতম প্রধান হাতিয়ার ছিল। শব্দ সৈনিক আলী যাকের ছিলেন এই প্রতিবাদের অন্যতম প্রধান কণ্ঠ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে পাকিস্তানি নানা অপপ্রচার ও উস্কানিমূলক কথার জবাবে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি ইংরেজি ভাষায় রেডিওতে প্রচারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করেন আলী যাকের। পড়াশোনা শেষে করাচির WS ক্রফোর্ড নামক বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেন 1966 সালে। একই বছর যোগ দেন পূর্ব পাকিস্তানের ইস্ট এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেডে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পুনরায় নিজের আগের পেশায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর নেতৃত্বে 1972 সালে মাত্র 8 জন কর্মী নিয়ে স্বাধীন বাংলাদেশে এশিয়াটিক MCL যাত্রা শুরু করে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বিচক্ষণতা ও সঠিক নেতৃত্ব দিয়ে ক্রমেই বাংলাদেশের কমিউনিকেশন সেক্টরের সবচেয়ে বড় বহুমুখী প্রতিষ্ঠান হিসেবে এশিয়াটিক 360 দাঁড় করান আলী যাকের। থিয়েটারে আলী যাকেরের প্রথম উপস্থাপনা ছিল 1972 সালে আরণ্যক নাট্য দলের সাথে মুনির চৌধুরীর কবর নাটকটি। পরবর্তীতে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রধান কর্মী হিসেবে যোগ দেন। নাগরিকে তাঁর নির্দেশনায় মঞ্চস্থ বাদল সরকারের বাকি ইতিহাস নাটকটি এদেশের মঞ্চনাট্য আন্দোলনের একটি মাইল ফলক, যার মাধ্যমে সর্বপ্রথম টিকিটের বিনিময়ে বাংলাদেশে নিয়মিত নাট্য প্রদর্শনীর যাত্রা শুরু হয়। তিনি বাংলাদেশে উইলিয়াম শেক্সপিয়ার, বের্ট্রল্ড ব্রেস্ট, আন্তন চেখভ এবং মলিয়েরের মতো বিখ্যাত ইউরোপিয়ান লেখকদের নাট্যকর্ম মঞ্চস্থ করার ব্যবস্থা করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত এবং সৈয়দ শামসুল হকের মতো নামকরা বাঙালি লেখকদের বিখ্যাত নাট্যকর্মগুলো মঞ্চস্থ করেন। গণতন্ত্রের এই বর্তমান যুগেও স্বাধীনতা বিরোধী শক্তির অপচেষ্টা চলমান, আর তাই আলী যাকের সর্বদাই সজাগ ছিলেন যেন আগামী প্রজন্ম কোনোভাবেই ভুল পথে না যায়। এই চিন্তা থেকেই দেশের ইতিহাসের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য তিনি এবং দেশের আরও 7 উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ডক্টর সারোয়ার আলী, রবিউল হোসেইন, আসাদুজ্জামান নূর, জিয়াউদ্দিন তারিক আলী, মফিদুল হক, আক্কু চৌধুরী এবং সারা যাকের মিলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই 8 জনের সম্মিলিত প্রচেষ্টায় সম্পূর্ণ জনগণের অনুদানে পরিচালিত এই জাদুঘরটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম ধারক হয়ে উঠেছে। জনপ্রিয় কিছু টেলিভিশন নাটকে তার সংশ্লিষ্টতা বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। বহুব্রীহি ও আজ রবিবারের মতো নাটকে তার অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। আলী যাকের আজীবন বিশ্বাস করতেন সুষ্ঠু সাংস্কৃতিক চর্চাই মানুষের ভেতর প্রগতিশীলতার চিন্তাকে আলোকিত করতে পারে, একটি উদার সমাজ গড়তে পারে। এই বিশ্বাসের জায়গা থেকেই তিনি সংবাদপত্রে অসংখ্য কলাম লিখেছেন, যেখানে সমাজের বিরাজমান কুসংস্কার এবং উগ্রবাদিতার বিপক্ষে তিনি কথা বলেছেন। তার জীবনের শেষ মঞ্চাভিনয় ছিল ব্রেস্টের দ্য লাইফ অফ গ্যালিলিও।
যার মূল বিষয়বস্তু ছিল ধর্মীয় গোঁড়ামি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সত্যের অনুসরণ। 2018 সালে ক্যান্সারের সাথে যুদ্ধরত অবস্থায় এটিই ছিল দর্শকদের জন্য তার শেষ পরিবেশনা। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য 1999 সালে আলী যাকের 21 পদক লাভ করেন, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 2020 সালের 27 নভেম্বর ক্যান্সারের সাথে এই কিংবদন্তি ব্যক্তিত্বের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটে। জীবনের এই অন্তিম যাত্রায় তিনি রেখে যান তার 2 সন্তান শ্রিয়া সর্বজয়া ও ইরেশ জাকির এবং 45 বছরের সংসার জীবনের সহধর্মিণী সারা জাকিরকে। সাথে তিনি রেখে গেছেন তার বিশাল ও বিস্তৃত কর্মজীবন, যা তার প্রয়াণের পরও চির অম্লান। শুভ সকাল। বিরাজ সত্য সুন্দর, স্মৃতিতে স্মরণে আলী যাকের। সুধীমণ্ডলী, আজ 21শে কার্তিক 1428, 6 নভেম্বর 2021। আজ আমাদের বাতিঘর আলী যাকেরের 77তম জন্মদিন। আজকের এই অনুষ্ঠানে যারা এখানে সমবেত হয়েছেন, এশিয়াটিকের এই উঠোনে যারা নিজ নিজ আসনে বসে আছেন, এদেরকে এই বাতিঘর আলী যাকের সম্বন্ধে জানাবার কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা গুণ আমার নেই। আমি নির্গুণ একজন এই পরিবারের সদস্য, আপনাদের মতো। আমি জানি আপনারা সব জানেন, সব কিছু জানেন। এখানে যারা বসে আছেন আজ, তারা অনেকেই তার শ্রদ্ধেয়, ভালোবাসার, স্নেহের। আমি এখানে কথা না বাড়াই, এই যে নুরুল দিন, তার জীবনের চিরসখা আব্বাস আমাদের আসাদুজ্জামান নূর, আমি এই মুহূর্তে তাকে মঞ্চে এসে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সুধীমণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে আলী যাকেরের জন্মদিন, ফলে এই দিনটাকে আমরা আনন্দের সঙ্গেই পালন করতে চাই। তাকে আমরা গত বছর হারিয়েছি 27শে নভেম্বর। কালের স্রোতে মানুষ হারিয়ে যায়, কিন্তু তার জীবন থাকে, তার কর্ম থাকে। তিনি যে জীবন যাপন করেছেন, উদযাপন করেছেন, তিনি যে কর্ম সাধন করেছেন, আমরা সেটিকেই উদযাপন করব। আমি আজকে এই দিনে সবাইকে, যারা এখানে আছেন, এশিয়াটিক পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এই পরিবার শব্দটি এই জন্য ব্যবহার করছি যে এই প্রতিষ্ঠানের আমার যাত্রার শুরু থেকে আমি যেটা দেখেছি, আমার প্রায় 50 বছরের সম্পর্ক, প্রায় 50 বছর আলী যাকের বা আমাদের ছোট ভাই, তাকে যেভাবে দেখেছি, তিনি সবসময় এই প্রতিষ্ঠানটিকে একটি পরিবারের মতো করে গড়তে চেয়েছিলেন। আমাদের বস বলে কিছু ছিল না। শুরুতে আমরা অনেক ছোট্ট একটা অফিস ছিলাম। এখানে ইউনিলিভারের প্রধান ব্যক্তি বসে আছেন,
জনাব জাভেদ আখতার, তিনি অনেকটাই জানেন যে আমরা আসলে গড়ে উঠেছি এই বলতে গেলে একটা সময় ইউনিলিভারের সঙ্গেই, এবং খুব ছোট করেই আমরা শুরু করেছিলাম। এখন অনেক বড় হয়েছি আগের তুলনায়, কিন্তু আমাদের সেই ধারণাটি আমরা এখনও পোষণ করবার চেষ্টা করি যে আমরা একটি পরিবার। এই পরিবারটি কেমন ছিল একটা দৃষ্টান্ত যদি দেই আপনাদের কাছে অনেক পরিষ্কার হবে। আমাদের এই প্রতিষ্ঠানে একজন পরিচ্ছন্নতা কর্মী আছেন, এখনও আছেন, তার নাম শম্ভু। তো দুপুরের লাঞ্চ ব্রেকে ক্যারম বোর্ড খেলা হতো এবং শম্ভু দুর্দান্ত খেলত। তো যেহেতু ও এত ভালো খেলে, ছোটলু ভাই সবসময় ওকেই পার্টনার করত। তো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে একজন পরিচ্ছন্নতা কর্মী তার পার্টনার, এটা আজকের দিনে কল্পনা করা যায় না। মজার ব্যাপার হলো যে শম্ভুর যখন এই প্রতিভার সন্ধান সবাই পেয়ে গেলেন, তখন সবাই ওকে পার্টনার করার জন্য চেষ্টা করল। ছোটলু ভাই অফিসে এসেই প্রথমে বলতো, এই শম্ভু কই? শম্ভু এলো, তুই কিন্তু আর কারোর সঙ্গে খেলবি না। আগেই শম্ভুকে বুক করে রাখতেন। তো এটাই ছিলেন ছোটলু ভাই। আমরা নাটক করেছি একসঙ্গে, মহড়া দিয়েছি, তখনও আলী জাকের অবিবাহিত এবং গায়গতর একটু ভারী। নাটকের শেষে তার বাড়িতে দীর্ঘ সময় আড্ডা হতো, এবং সেই আড্ডা কিন্তু শুধু গল্পগুজব নয়, কবিতা পড়া হতো, লেখা থেকে পড়া হতো, আলোচনা হতো, আবৃত্তি হতো, অর্থাৎ প্রতিটি আড্ডাই ছিল আমাদের এক একটা ওয়ার্কশপের মতো। কোনো সময় আমাদের নষ্ট হতো না। আলী জাকের ক্ষীণকায় হলেন পরে, সেটার পেছনে সারা জাকেরের অনেক অবদান আছে। কারণ সারা জাকেরের সঙ্গে তার সম্পর্ক হবার পরে আলী জাকের সিদ্ধান্ত নিলেন যে না, ওজনটা একটু কমাতে হবে, এবং তিনি পরবর্তীকালে খুবই একটি দীর্ঘকাল ধরে একটি খুব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। এই মানুষটিকে আসলে এখানে যারা উপস্থিত আছেন তারা নানানভাবে দেখেছেন তাদের নিজের নিজের জায়গা থেকে। আমরা একটা তার ডকুমেন্টারিও দেখলাম। সব কথা আমি বলে ফেলতে চাই না, কারণ আমার অনুভূতিগুলো একেবারেই ভিন্ন রকম। কারণ আমার নাটকের জীবন, আমার পেশাগত জীবন, এই দুটো জীবনই বলতে গেলে তিনি আমাকে গড়ে দিয়েছেন। আমি নাটকে, মঞ্চ নাটকেও এসেছি তার হাত ধরে, এবং পেশাগত জীবনেও এসেছি তার হাত ধরে। তো আমি বেশি কথা আর বাড়াই না, শুধু এটুকুই বলি যে আলী জাকের আমরা যারা তার কাছাকাছি যেতে পেরেছি, তার জীবন, তার কর্ম, তার চিন্তা সব কিছুই আমাদের প্রভাবিত করেছে। আমাদের প্রতিষ্ঠানে অনেক সদস্য আছেন যারা হয়তো আলী জাকেরকে সামনাসামনি দেখারও সুযোগ পাননি অথবা কথা বলারও সুযোগ পাননি। তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাই যে আলী জাকের আমাদের পরিবারের যে ধারণাটা দিয়ে আমাদের যাত্রা শুরু করিয়েছিলেন, সেই ধারণাটি আমাদের সকলের জীবনে একটি ইতিবাচক ফল বয়ে এনেছে। আজকের দিনেও সেই ধারণা থেকে আমরা সরে যেতে চাই না। আমাদের যতগুলোই প্রতিষ্ঠান থাকুক না কেন, যতজনই আমাদের সহকর্মী থাকুন না কেন, আমরা মনে করি আমরা একটি পরিবারের সদস্য। আর আলী জাকের জীবনের শেষ দিন পর্যন্ত
তার মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনা, সেটি তিনি ধারণ করেছেন। এখানে আরেকটি মজার ঘটনা না বললে নয়, যদিও এটি ইউনিলিভারের সঙ্গে একটু সম্পর্কিত। আমার ঠিক বছরটা মনে নেই, তখন ইউনিলিভারে একজন পাকিস্তানের কর্মকর্তা প্রধান হিসেবে ছিলেন। আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, জাভেদ আখতারের মনে থাকতে পারে। শাহাব রিজভী। তো শাহাব রিজভী বাড়িতে আমাদের দাওয়াত, আমরা বেশ কিছু মানুষ, ওই সময় একটা ক্রিকেট খেলা চলছে, ইন্টারন্যাশনাল কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট। তো শাহাব রিজভী আলী জাকেরকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দল সমর্থন করো। তখন দেশে একটা বিরুদ্ধ স্রোত প্রবাহিত হচ্ছিল। তো আলী জাকেরের উত্তর ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যদি টিম্বাকটুও খেলে, আমি টিম্বাকটুকে সমর্থন করি। তো শাহাব রিজভীর সামনে একজন পাকিস্তানি কর্মকর্তা, যিনি ইউনিলিভারের প্রধান ব্যক্তি, তার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা, এটি যথেষ্ট সাহসের বিষয়। বিশ্বাসটা কত দৃঢ় হলে, কতটা গভীর হলে একজন মানুষ তার কেরিয়ার, তার বিজনেস, সেটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় রেখে এই ধরনের সাহসী কথা বলতে পারেন। তো আলী জাকেরকে নিয়ে এরকম অনেক গল্প আছে, সে গল্প শোনানোর সময় এটা নয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আছে এখানে, অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা কিছু কিছু কথা বলবেন আলী জাকের সম্পর্কে এবং আজকে প্রদীপ প্রজ্বালন করবেন। তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এছাড়া যারা অতিথিবৃন্দ এসছেন, আমাদের সহকর্মীরা, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আজকের এই অনুষ্ঠান আমরা সুন্দরভাবে উপভোগ করব, এটাই কাম্য। ধন্যবাদ। আমাদের বাতিঘর, আসলে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এখানে আমার বলার কিছু নেই। নূর ভাই বলে গেছেন, এই জিনিসগুলো আমাদের ভাবায় যে কত মানুষ এখানে কতভাবে বলে গেছেন। নূর ভাইয়ের একটা লেখা পড়েছিলাম, সেটা এতটাই উদ্বেলিত করেছিল আমাকে এবং সবাইকে। তিনি আলী জাকেরকে বলেছিলেন আমার পিতৃতুল্য বন্ধু। তো এই হচ্ছে পারিবারিক বন্ধনের নমুনা। এবং যদি কিছু বলতেই হয়, নূর ভাই যেমন বলে গেলেন, আরও কাছের মানুষ, আমাদের সবার জীবনেরই এরকম কিছু দৃষ্টান্ত আছে। যখনই তার কাছে যেতাম, তিনি কখনো কখনো এই হাতের এখানটায় নখ দিয়ে একটা আঁচড় কাটতেন এবং বলতেন, শঙ্কর দেখো, এখানে খড়ি মাটির চিহ্ন দেখা যায়, আমরা কিন্তু মাটির সন্তান, আমাদের শেকড় কৃষিতে, আমরা কৃষকের সন্তান। কি সহজভাবে আমাকে এবং আমার চারপাশের মানুষগুলোকে, আমাদের এশিয়াটিক পরিবারকে এভাবেই, কিন্তু কোনো জ্ঞান গর্ভের বক্তৃতা নয়, শুধু হাতের দাগ কেটে, এবং সত্যি সত্যি একটা খড়িমাটির চিহ্ন তার হাতে দেখা গেল, এবং বলো যে তুমিও কাটো, আমিও দেখলাম তাই। বলে তাহলে বড়াইটা কিসের, গর্বটা কিসের? আমরা তো কৃষকের সন্তান, মাটির সন্তান। এই দেশকে ভালোবাসো, দেশকে ভালোবেসে সব কিছু করো। কত দিকে তিনি বাতিঘরের দিশা দিয়ে গেছেন। বাতিঘর মূলত তার অফিসে কর্মের জায়গাটির নাম, কক্ষটির নাম। নূর ভাই যেমন বলে গেলেন, এই কথাগুলো বলার লোভ সম্বরণ করা যায় না। তিনি যখন মুক্তিযুদ্ধে যাচ্ছেন, ওই রকম এক দীর্ঘ মানুষ চলে যাবেন সীমান্তের ওপারে একা, ভালো চাকরি, ভালো সম্পদ, ভালো বাড়ি, সব কিছু ছেড়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে পথের মাঝে পাকিস্তানি আর্মির কনভয়ের সামনে পড়ে গেলেন তিনি। আমাকে বলেছিলেন, বলছে কি করব? দূর থেকে দেখেই হাতের ঘড়িটা খুলে ফেললাম, পকেটের কলমটি লুকোলাম এবং অন্ধের মতো ভিক্ষে করতে করতে আমি রাস্তায় এগুচ্ছি আর কি। পাকিস্তানি আর্মির ওই বোধের মধ্যে নাই। তিনি তার অভিনয় কুশলতা দিয়ে তক্ষুনি সেই ওই রকম ভয়
ওই রকম দুর্জনকে ফাঁকে ফেলে তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন, মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আর কি। এই যে জীবনের কত দিক তার, আমি বারবার বলবো যে বাতিঘর কতভাবে দিশা দিয়েছে আমাদের, কত জায়গায় আলোকচিত্রে। তিনি বালিকা, আপনারা ছবিগুলো দেখেছেন, বালিকার প্রায় 200 ছবি আছে। এই বালিকার মধ্যে তিনি একজন সম্পন্ন নারীকে, মানুষকে দেখতে চেয়েছেন। সে কথা আপনারা যখন দেখবেন সেগুলো বুঝতে পারবেন। আমি নাটকে, আলোকচিত্রে জীবনের প্রতিটি পর্বে তিনি আমাদের বাতিঘর হয়ে দিশা দিয়ে গেছেন, এবং আমাদের আশা থাকবে আজকের এই আয়োজন থেকে যা কিছু উদ্ভাবন, সেখানে আমরা আমাদের প্রজন্মেরা প্রজন্ম থেকে প্রজন্মে এই দিশাটা পাবেন। এবং নূর ভাই যেটি বলে গেলেন যে পরিবার, এই পরিবার তার সন্তান সন্ততি সহধর্মিণীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমি সেই পরিবারেরই এক সদস্য ইরেশ জাকিরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আগামী কথাগুলো বলার জন্য। ইরেশ। কাউকে এখানে আসার জন্য ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তবে বলতে হয় যে এখন আজকে যারা যারা এসছে, সরোজিনী নাইডু একটা কথা বলেছিলেন যে ইট টেক্স আ লট অফ মানি টু কিপ গান্ধীজি পোর। তো টু কিপ Ali Zakir, it took a village as well, and it took the support and love of all the people who are here and then a lot of people who aren't here. I'm sure শাহাব রিজভির ওই ঘটনার পরে নূরতার যে এখন অনেক চুল কমে গেছে, সেই চুল পড়া শুরু করেছিল সেদিন থেকেই। এবং সেই শাহাব রিজভির ঘটনাটা আমি তখন ক্লাস 10-11-এ পড়ি, না তারও আগে হবে, ক্লাস 9-10-এ পড়ি। আমিও বাসায় ফিল করেছিলাম, আমার রাতে আমারও ঘুমের সমস্যা হয়েছিল। কি করলো বাবা এটা, এখন কীভাবে চলবে সেটি। যাই হোক, তো বাবার সম্বন্ধে একটা আমি আর কিছু বলতে চাই না। আজকে আমি আমার যেটা হচ্ছে বাবার জন্য আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি, এটা নিয়ে আমি একটু বলবো। ওয়েবসাইটের নাম very appropriately is www.alizakir.love। ওয়েবসাইটটা আপনারা জাস্ট একটু এক চোখ বুলালে আপনার বুঝবেন যে it is covering his life, his work, his achievements and his general philosophy। এর বাইরের ওয়েবসাইটের একটা দুইটা কাজ আমি যে দেখতে পারি, সেটা হচ্ছে এখনও ওই জায়গাগুলো হয়তো ওভাবে তৈরি হয়নি। একটা হচ্ছে যে ইট উইল বি এ রিপোজিটরি ফর মোর ক্রিয়েটিভ ওয়ার্ক। উই উইল ইনভাইট people to write, people to submit what they think are the creative samples, whether it's in the form of writing, whether it's form of videography, whether it's form of photography. The other will be a transparent platform for us through which we disseminate the Ali Zakir grant, which is a grant that we as a family have pledged for here and now. Every year we will use that grant to support talents in the field of creativity and also to support Ali Zakir's first love, which is theatre. So etai Ali Zakir website, and I think the reason why website is important ekhon in this day and age, I do believe that this digital presence, jehetu amader pokke physically onek kichu ekhono consume kora সম্ভব না, it's more having said that, I have to mention that we are also curating, I am personally curating his photo books, which is a combination of his photos and his text. So for us who actually enjoy more tactile things and things that are beyond the screen, but the screen is where we mostly live, so Ali Zakir's legacy has to live on the screen as well. এই জন্যই ওয়েবসাইটটা বানানো। তো আপনারা hopefully you'll get the time and to go and visit this, and hopefully it'll be something that will enrich every one of you. So যাওয়ার আগে একটা কথা আমি বলতে চাই, and this is because this has been this realization that I have been feeling for the last ever since I found out that Baba's cancer was not curable. You try to, as a son, you try to understand, especially this guy like him, what makes him great and what allows him to be so
such a strength for me, because I have a small daughter now and I'm struggling every day to be as strong for her. And যে ওঠার আগে নেভিল শঙ্করদার কথা শুনে আমাকে বলছিল যে it's amazing how many things he did in life and how many people he affected. And আমার যে realization হলো যে there's a combination of two factors. Is that one is, I think it's the hardest thing to do. It seems very easy. যে identify the things that you love. And oftentimes আমার জন্য যেটা হয় যে I think I love something and then I get influenced by a lot of things around me, and then I think I should love something else and I should prioritize something else. And Baba was very clear about what he loved, and having identified what he loved, he was very, very ruthless and very, very thorough about, and very, very uncompromising about pursuing what he loved. And I think it's a very simple one, but it's a very difficult thing that I find. And I think for me, the crux of Ali Zakir starts from there, and then everything has happened has flown from there. Once again, here, everyone here, Baba loved a lot, and you have given so much love to him, and so my love to you, all of you. Thank you. কিছুই বলার থাকে না আসলে। আপনারা যদি দয়া করে একটু আপনাদের বাদিকে তাকান, এই যে বটবৃক্ষটি, এখানেও তিনি আছেন। এশিয়াটিক যখন এখানে আসে, এই জায়গায় একটা বটগাছ ছিল, তার গোড়া বাঁধানো হলো। প্রতি বৃহস্পতিবার একজন অন্ধ বাউল সেখানে এসে গান পরিবেশন করত, বাউল গান, লালনের গান। সিডরে সেই বটগাছটা উপড়ে গেল। বস, আমি তাকে ডাকতাম এই নামেই, আপনারা অনেকেই তাকে আলী জাকের, জাকের, ছোটলু ভাই ডাকতেন। আমি বরিশালের, আমার কাছে এই বস শব্দটা একটা বরিশালের একেবারে ডাইলেক্ট হয়ে গেল, মনে হয় যেন এটা বরিশালেরই শব্দ আর কি। এভাবে ডাকতাম। বলে যে শঙ্কর কী করা যায়? বলে কী করা যায় বস, এটা কি আর লাগানো যাবে? বলে দাঁড়াও, আজকের এই যে বটবৃক্ষ, এটি তার টবে লাগানো একটা বট গাছ কিন্তু ছিল এতটুকু, সেটি উনি লাগালেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে। এবং আমি তাকে বললাম যে এই প্রক্রিয়ায় কোনো বৃক্ষের বেড়ে ওঠা এখন পর্যন্ত আমরা জানি না, যে টপ থেকে উঠে এসে বটবৃক্ষ দাঁড়িয়েছে। বট, আমি এর একটা নাম দেই, বলে যে বলো, আমি এটাকে বলবো যে আলী বট। বটের এক নতুন ধারা উনি মেনে নিয়েছিলেন। এত সব কিছুর মাঝে সারা জীবন নাটকে এশিয়াটিকের এই উদ্যোক্তার অংশগ্রহণে যিনি তার পাশে ছিলেন, সবসময় সমস্ত সংকটে, আনন্দে, শান্তিতে, দুঃখে, বিষাদে তিনি শুধু তার সহধর্মিণী নন, সারা জাকের, তার কক্ষের নাম ছিল অপরাজিতা। আমি সেই অপরাজিতা সারা জাকেরকে আমাদের আগামী চিন্তা ভাবনা বাতিঘরের উদ্যোগের সে কথা বলার জন্য এখানে বিনীত আহ্বান জানাচ্ছি। অপরাজিতা সারা জাকের। ধন্যবাদ। আজকে সবাই এশিয়াটিক পরিবারের যারা আছেন, যারা আছো, আর যারা সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের পরিবারেরই একজন যাদেরকে আমরা মনে করি, আপনাদের সবাইকে আজকের এই শুভ দিনে শুভকামনা। আমি আসলে কিছু ভাবিনি কি বলবো। আমার একটা কাজ, সেটা হচ্ছে যে আলী জাকের গ্রান্ট আমরা আজকে ঘোষণা করছি। আলী জাকের যা কিছু রেখে গেছে পরিবারের জন্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানেরা সেটা যে দিয়েছে, গ্রান্টটা তৈরি হয়েছে, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই গ্রান্টটায় আমরা আমাদের যেটা ইচ্ছা, সেটা দিয়ে একটা এন্ডাওমেন্ট ফান্ড করব। সেই এন্ডাওমেন্ট ফান্ড দিয়ে আমরা প্রতি বছরে 3টা নতুন নাটকের প্রযোজনা
আমরা ফান্ড করব, সেটা আমাদের সিদ্ধান্ত, এবং সেটা এরকম সময় হবে নভেম্বর ডিসেম্বরে। আরেকটা করব আমরা, যেটা যে একটা নাট্যকলা বিভাগে যেই ছেলেটি বা মেয়েটি মাস্টার্স করছে, তার অলরেডি একটা প্যাশন তৈরি হয়, যে বা একটা স্বপ্ন তৈরি হয় আমি এই কাজটা করব। সেই কাজটার নিরিখে বা আমরা ওটা দেখে আমরা সেই কাজটাকে ফান্ড করব। আরেকটা, এই ব্যাপারে আমার নাট্যকলা বিভাগের যিনি চেয়ারপারসন, তার সাথে কথা হয়েছে, লিওন। আর আমার কথা হয়েছে লিবারেল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের যিনি চ্যান্সেলর, ওনার সাথে ইমরান আহমেদ। তো আমরা মিডিয়া স্টাডিজেও একটা এরকম একটা গ্রান্ট দেব একজন স্টুডেন্টকে। এখন ছোট পরিসরে আমি আশা করছি যে এত বড় একটা কর্মযজ্ঞ আছে, এটা চলমান থাকবে, এবং আমরা আশা করছি যে ধীরে ধীরে আমরা এই এন্ডাওমেন্টটাকে আরও বড় করতে পারবো, এবং আরও বড় কাজ করা সম্ভব হবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সেটা করতে পারি। আর আজকে খালি একটা কথা আরেকটা বলতে চাই, শঙ্করের মাইক সামনে থাকে তো অনেক কিছু বলে ফেলে, তো ওইটা মনে হচ্ছিল একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা যখন এই বাড়িতে আসলাম এসে ঠিক তখন আলী জাকেরের ঘরটা শঙ্করই এই নামগুলো দিয়েছিল, বাতিঘর। সেই বাতিঘরের উন্মোচন আজকে হবে, আপনারা যাবেন, দেখবেন, তাকে ফিল করার জন্য, তাকে অনুভব করার জন্য এটাই আয়োজন করা হয়েছে। আমার রুমটার নাম দেওয়া হয়েছিল অপরাজিতা। আমি এখনও সেটা হয়ে উঠতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমাদের সচেতনভাবে চেষ্টা করতে হবে, আমরা যারা নারী নেতৃত্বে আছি আমি মনে করি। আর আরেকটা নাম দেওয়া হচ্ছিল নূর ভাইয়ের রুমের নামটা, আনফর্চুনেটলি ওই নামটা আবার এখন অন্য নামে খুব পরিচিত, বাঁশের কেল্লা। তো এই হচ্ছে আমাদের শঙ্কর। একদম আমরা একটা পিকনিকে গেলেও দেখা যেত যে শঙ্কর মিছিল করে বের হচ্ছে দলবল নিয়ে, কি যেন কি সব মিছিল করে করে, মানে একটা ক্রিয়েটিভ মানুষের যে কত রকম চিন্তা থাকে, মিছিল করে এই চাই ওই চাই, মানে একটা ধোয়া তোলা যে পিকনিকে সবাই পার্টিসিপেট করবে। এই ছিল আমাদের এসেটিক। এখন ডালপালা গজি অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমরা যারা পুরনো আমরা এখনও ওই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করছি, দ্য স্পিরিট অফ ফ্যামিলি। তো সবাইকে আবারও ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। কিছুটা ভরসা পাচ্ছি কিছু কথা বলার জন্য, ভাবি বলে গেল। আসলে আমরা যখন কাজে কর্মের দিকটাই বলি নূর ভাই, আসলে হ্যাঁ, কখনো কখনো আমরা তখন ইউনিসেফের জন্য কিছু সামাজিক বিজ্ঞাপন তৈরি করতাম, মা শিশু স্বাস্থ্য। কখনো কখনো আমাকে কিছু লিখতে হতো। মা শিশুর বেলায় একটা লাইন আমরা তৈরি করলাম যে নারী ছেঁড়া ধন সন্তান। আমার মনে আছে এই লাইনটা শুনে বস কিছুক্ষণ নির্বাক ছিলেন এবং বলেছিলেন, শঙ্কর, একটা জিনিস মনে রেখো, আমরা কিন্তু সকলেই জননীর নারী ছেঁড়া ধন। এই জননীর সম্মান, মায়ের সম্মান এবং নারীকে মানুষের পর্যায়ে নিয়ে আসার যে যোগ্যতা, সেখানে সবাইকে কাজ করতে হবে। পরিবার এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই, শ্রিয়া সর্বজয়া। আমার মনে আছে বস একবার অসুস্থ হলেন, বারডেমে তার চিকিৎসা। আমি খুব সকালে গিয়েছি। কন্যারা আমরা বলি যে বাবার জন্য মনে হয় একটু বেশিই ভাবে। ভিতরে বস, বাইরে একটা টুলের উপরে একটা ছেঁড়া কাঁথা মতো গায়ে দিয়ে একজন মহিলা শুয়ে আছে। আমি ভাবলাম যে বাড়ির কোনো কাজের মানুষ বুঝি। আমি বললাম যে এই যে দেখি, শ্রিয়া মুখ তুলে কাঁথা থেকে সরিয়ে মুখটা যখন দেখলাম তখন আমার বুকটা হাহা করে উঠল আর কি। এই হচ্ছে কন্যা, সারা রাত বাবার শিয়রে দাঁড়ে একটা কাঁথা গায়ে দিয়ে
বেঞ্চের উপর শুয়েছিল। আমি শ্রিয়াকে আমাদের বাতিঘর, আমাদের আগামী, আমাদের পরিবার সব কিছু নিয়ে কিছু বলার জন্য শ্রিয়া তোমাকে এখানে আহ্বান জানাচ্ছি। শুভ সকাল সবাইকে। আমি যদি একটু ইমোশনাল হয়ে যাই কখনো ক্ষমা করে দেবেন। শুরুতেই বলতে চাই হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবু। বিকজ কারণ বাবার আমার ভাইয়ের দুইজনের জন্মদিন একই দিনে, সো নিশ্চয়ই অনেকেই জানে। এনিওয়ে, আমি বাতিঘর নিয়ে বলবো, কিন্তু সেটা বলার আগে আই থিঙ্ক দিস ওয়াজ আ ব্যাড আইডিয়া আমাকে বলতে ডাকা, কারণ এই যে আমি কাঁদছি, সরি। বাট বাতিঘর নিয়ে বলার আগে আমি একটু বলতে চাই যে এত ভালোবাসা পেয়েছে বাবা, সবাই এত মানুষ বাবাকে ভালোবেসেছে। বাবার চলে যাওয়ার পর এই রিয়েলাইজেশনটা আরও বেশি হয়েছে আমাদের ইন ওয়ে, কারণ অসংখ্য লেখা, ভিডিও, ডেডিকেশন বাবার জন্য এসেছে, এবং বাবার যত সহকর্মীরা আছে আগের এখনের এত সুন্দর সুন্দর করে লিখেছে, এবং সেটার উদ্যোগে আমাদের এশিয়াটিক ইএক্সপি টিম একটা বই বের করছে, স্মরণিকা বের করছে, সেটা নাম হচ্ছে আমাদের বাতিঘর। সেটা এখনও আমরা প্রিন্ট করে উঠতে পারিনি, কারণ এত লেখা এসেছে, সেগুলোকে সব ফরম্যাট করা হচ্ছে। তো আশা করছি আমরা সেই বইটা যখন বের হবে আপনাদের সবার হাতে পৌঁছে যাবে। আমার মনে হয় সেটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পাবেন বাবার ব্যাপারে। অনেক গল্প আছে, অনেকে অনেক কিছু বলেছে, তাদের এক্সপিরিয়েন্স, লিফটে ওঠা থেকে শুরু করে প্রথম কাজ কিভাবে হলো, কোনো একটা মিটিংয়ের এক্সপিরিয়েন্স, তো সেগুলো সব থাকছে আমাদের বাতিঘরে। এটা একটা কথা। আর আরেকটা ব্যাপার বলতে চাই যে বাবার একটা অটোবায়োগ্রাফি যেটা সেই অরুণোদয় থেকে, সেটার আমরা একটা কাজ করছি, সেটাকে ট্রান্সলেট করে সেটাকেও পাবলিশ করার জন্য ইউপিএলের সাথে সেটা নিয়ে কথা হচ্ছে, তো সেটাও সামনে আসছে, সেটার ব্যাপারেও বলতে চাইছিলাম। আর যেটা এখন বলবো, যেটার জন্য আসলে আপনাদেরকেও ইনভাইট করেছি, আমরা একটু পরে উপরে গিয়ে যা দেখব সেটা হচ্ছে বাতিঘর। আসলে আমার কাছে একটা ফর্মালি রিটেন লেখাও আছে, যেটা আমি আশা করি পড়ব, কিন্তু সেটা পড়ার আগে বলতে চাই যে বাবার যে অফিসটা ছিল, যেটার নাম যেটা শঙ্করদা বলল যে বাতিঘর, এবং প্রথম থেকেই বাতিঘরের দরজায় কিন্তু শঙ্করদার হাতের লেখাতেই, আর শঙ্করদাই নামটা দিয়েছিল, শঙ্করদার হাতের লেখায় বাতিঘর কথাটা লেখা ছিল। এবং সেই আমার ছোটোবেলা থেকে আমার যতদূর মনে পড়ে, বেলি রোডের অফিস হোক আর এই বনানীর অফিস হোক, বাবা সবসময় ছাদটা বেছে নিত, যাতে ওর চারপাশে গাছ, মানে হি লাভ নেচার, প্রকৃতি তার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। সো সেই নেচারের সাথে যাতে সে সবসময় থাকতে পারে, তার জন্য সবসময় ছাদে তার অফিস হবে, চিলেকোঠায়, এবং সেটা যেভাবে করে সাজানো হয় একদম তার নিজের মতো করে। তো আমরা যখন বাবা চলে যাবার পর বাতিঘরে যাই, সব সময় মনে হতো যে যে কোনো মুহূর্তে বাবা এসে দরজা খুলে বলবে হাই মা। সো it has so much of him, that office space. ও ক্রিম ক্র্যাকার্স খেতে খুব পছন্দ করতো, সেটাও একটা বয়মে রাখা, টেবিলে যেভাবে ওর কলমগুলো থাকতো, হি লাভড। একটা জিনিস বলতেই হয়, বাবা সবার সাথে মিশতে পছন্দ করতো, সবার সাথে গল্প করতে পছন্দ করতো। গ্রামে গেলে গ্রামের সবাইকে নিয়ে একসাথে আগুনে, মানে আগুনের পাশে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে, যেটা নূর চাচা বললো, শম্ভুর সাথে ক্যারাম থেকে শুরু করে, কোনো কোম্পানির সিইও, হি কুড sit and talk and have an adda with anyone. But my father was also he really loved good things.
he loved his MacBook Pros and his iPhones and his Lammies and his Moblas. So ওর কলম, ওর ল্যাপটপ, ওর বই এগুলো খুব শৌখিন ছিল। বাবার যত পাঞ্জাবি আর পায়জামা এখনো আছে, সেটা আমরা মনে হয় ডিস্ট্রিবিউট করেও সবাই এনাফ হবে না। মানে হি ওয়াজ লাইক দ্যাট, হি লাভড হিজ স্যুটস, হিজ পাঞ্জাবিজ অ্যান্ড অলওয়েজ একটা নতুন অ্যাটায়ার। সো আমরা চেষ্টা করেছি, আপনারা আশা করি উপরে গিয়ে দেখবেন যে বাবার যে অফিস স্পেসটুকু সেটা সেই জায়গাটাকে ঠিক তার মতো রাখতে, যাতে সেখানে ঢুকলে সেই তাকে পাওয়া যায়, তার জিনিসগুলো সারাউন্ডেড অর উইভ ক্যাপ দোজ থিংস, ওর জিনিসগুলো রেখে দিয়েছি। এবং আমরা এই জায়গাটাকে এমনও একটা জায়গা করেছি যে ইট উইল অলসো বি আ ওয়াক ডাউন মেমোরি লেন, যাতে অনেক ছবি বাবার মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ছবি, নাটকের ছবি, ফ্যামিলির ছবি, এগুলো আমরা সব দেখতে পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বাবা আর নেই, তাই বাতিঘরে অনেকেই আর যাচ্ছে না। তো সেই কথাটা মাথায় রেখেই বাতিঘরটাকে করা, যে আমরা নতুন প্রজন্মকে একটা জায়গা করে দিতে চাই যেখানে তারা আসতে পারবে, বাবা কেমন ছিল, তার ইন্সপিরেশনসগুলো কী ছিল, সে মানুষটা কী ছিল, সেটা যাতে মানুষ দেখতে পায় এবং নিজেরাও ইন্সপায়ার্ড হতে পারবে আশা করছি এরকম একটা জায়গায় এসে, যে নিজেরাও ক্রিয়েটিভ কাজ করব বা একটা কোনো ধরনের অনুপ্রেরণা পাবে সব নতুন প্রজন্ম, সেই আশা থেকেই জায়গাটা করা। আরেকটু জাস্ট বলবো যে আমরা একটা ছোট ওখানে পারফরমেন্স স্পেসও রেখেছি, যাতে মানে সেটা একটা পাঠাভিনয় হোক বা আবৃত্তি হোক বা একটা গানের ছোট আয়োজন, বাবার সব প্রিয় গানগুলো দিয়ে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শুরু করতে চাই বাতিঘরে। তো যদিও আমার একটা খুবই ফর্মালি রিটেন সামনে ছিল, আমি নিজের মতো করে বললাম, আশা করি বোঝা গেছে আমরা বাতিঘরে কী অ্যাচিভ করার চেষ্টা করেছি। আর ঠিক এই মুহূর্তে আমরা একটা ছোট অডিও ভিজুয়াল করা হয়েছে বাতিঘর নিয়ে, সেটা একটু দেখব। আশা করি উপরে গিয়ে যখন আপনারা দেখবেন আরও বেশি বুঝতে পারবেন জায়গাটা বা এনজয় করতে পারবেন। আচ্ছা, আমি মাইকটা ছাড়ার আগে একটু ধন্যবাদ জানাতে চাই। আসলে এত মানুষ কাজ করেছে আজকের দিনটা, বাবার জন্মদিনটাকে মানে সাকসেসফুল করার জন্য। আমি একে একে বলতে চাই, আউট অফ দ্য ব্লু ডিজাইন স্টুডিও আমাদের পুরো ডিজাইন এবং নির্মাণের কাজ করেছে বাতিঘরের।
তাছাড়া আমাদের সাথে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, আমাদের নতুন ফর্ম ফাউন্ডেশন পুরো কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিল। ফোর্থ পিআর আমাদের সব পিআরের কাজগুলো করে সহযোগিতা করেছে। এশিয়াটিক এমসিএল আমাদের সব ডিজাইন এবং ক্রিয়েটিভ ওয়ার্কগুলো করেছে। এশিয়াটিক ডিজিটাল আমাদের পুরো ডিজিটাল কমিউনিকেশনের কাজ করছে, এবং অপটিমাম লজিস্টিক্স থেকে আমাদের পুরো ওয়েবসাইটের যে ডেভেলপমেন্ট সেই কাজটা হয়েছে। এশিয়াটিক ইএক্সপি আমাদের সব ইভেন্টের যত প্ল্যানিং অ্যান্ড বাস্তবায়ন লজিস্টিক্যাল সাপোর্ট সেটা দিয়েছে। আর এশিয়াটিক 360 আমাদের পুরো সাপোর্ট, মানে পুরো জিনিসটাকে একসাথে করার জন্য যেই সাপোর্টটা লাগে সেটা দিয়েছে। ধ্বনিচিত্র আমাদের সব অডিও ভিজুয়াল সাপোর্ট, যা যা দেখছেন অডিও ভিজুয়াল সেগুলো সব সাপোর্টগুলো দিয়েছে। আর তাছাড়াও আই মিসড আউট অন পিপল, বা ওয়েন a lot of support that we've gotten from outside entities as well, যেরকম এইটা যেটা দেখছি এটা আসলে যে ভিজুয়ালটা দেখলাম এটা অন্য কেউ বানিয়েছেন, তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে পুরো এশিয়াটিক 360 আমরা একটা মানে পরিবার, যদিও সবাই আলাদা আলাদা থাকি, আবার একসাথে হয়ে পরিবারের মতো আমরা কাজ করি। তো অনেক ধন্যবাদ পুরো এশিয়াটিক 360-কে। আর আমি চলে যাবার আগে একটু বলতে চাই যে আসলে আমার কাছে মনে হয় যে একটা তো মনেই হয় বাবা চলে যাবার পর যে আমার জীবন থেকে একটা বিশাল শূন্যতা চলে এসছে, কারণ বাবার মধ্যে মানে ওর ইন্টেলিজেন্স, ওর ক্রিয়েটিভ প্রাওয়েস, ও যেভাবে কথা বলতো, যত জানতো, নলেজ, এই অনেকটাই আর মানে অনেক কিছুই যেন আমার জীবনে নেই। আর কিন্তু তাছাড়া আমার কাছে মনে হয় যে আমার বাবা অনেক একটা ভালো মানুষ ছিল। হি ওয়াজ সাচ আ কাইন্ড পারসন। মানে what I mean is that he just had a very good spirit. তো সেটাকে আমি সবসময় নিজের সাথে নিয়ে চলতে চাই। Thank you everyone for being here today.